আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ, শুভেচ্ছা নিও, আমার ভালোবাসা নিও। আমরা আজকে অনেক দিন পরে আর একটা নতুন কবিতা নিয়ে এসেছি। এটা তোমাদের নবম দশম শ্রেণীর এবং যারা আলিয়া মাদ্রাসায় পড়ো দাখিল নবম দশম শ্রেণীর ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বইটাতে আছে প্রথম দিকেরই একটা কবিতা, ও মি ও লাইফ। আমরা এই কবিতাটা আজকে পড়ার চেষ্টা করব। আশা করছি সাথে থাকবা। এবং আমি তোমাদেরকে একটু বলি, আমি তোমাদের একটু সহজ করে পড়ানোর চেষ্টা করি। কেন আমার টার্গেট স্টুডেন্ট হচ্ছে, দেখো আমি একজন মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসার টিচার। আমি একটা আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসায় ইংলিশ লেকচারার হিসেবে আছি। আমি থার্ড নিয়োগে এনটিআরসির থার্ড নিয়োগে আমি নিয়োগপ্রাপ্ত একজন শিক্ষক। তো আমি এখানে পড়াতে গিয়ে যেটা দেখেছি যে আমাদের মাদ্রাসার স্টুডেন্টগুলো ওরা বেশিরভাগই আসে কওমি মাদ্রাসা থেকে। ওরা হিপস করতে করতে ওদের বাংলা এবং ইংরেজি বিষয়ে একটু কম এফোর্ট দেওয়া হয়, কিন্তু ওরা অসম্ভব ট্যালেন্টেড থাকে। ওরা যদিও অনেক বছর পর্যন্ত ওরা বাংলা অঙ্ক ইংলিশে খুব বেশি সময় না দিয়ে অল্প সময়ে ওরা খুব দ্রুত কোপ আপ করতে পারে। ওরা খুব মেধাবী হয়। হ্যাঁ, তো ওদের সুবিধার জন্যই আমি খুব সহজ করে বাংলায় পড়ানোর চেষ্টা করি। হ্যাঁ, কঠিন করে বলি না। তো যারা একটু চাও যে আমরা একটু সহজ করে পড়তে চাই, অর্থটা বুঝতে চাই, তাদের জন্য আশা করছি এটা মানে সাহায্য করবে এই ভিডিওটা। ওকে, ভালো থাকো। আমি এবার শুরু করছি। ও মি ও লাইফ, ওয়াল্ট হুইটম্যান। আমরা ওয়াল্ট হুইটম্যান সম্পর্কে কবি সম্পর্কে একটুখানি ধারণা নিব, খুব বেশি না, কারণ তোমরা তো আর ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট না। যতটুকু দরকার ততটুকুই একটু জানবে। ওয়াল্ট হুইটম্যান উনি একজন আমেরিকান পোয়েট। ওনারা একটা নতুন জনরা শুরু করেছিলেন। হ্যাঁ, সে জনরাকে টার্মিনোলজি করা হয় যদি, তাহলে সেটাকে বলে যে ওনাদের লেখার ধরনটা কেমন ছিল। ওনারা 19th সেঞ্চুরি শুরুর দিকে লেখা শুরু করেছিলেন। তো ওনাদের লেখার ধরনটা ছিল কেমন, ট্রান্সেন্ডেন্টালিজম এবং রিয়ালিজম। ট্রান্সেন্ডেন্টালিজমটা কেমন, ধরো যে আমরা যেমন গডকে কি বলি, গড বা আল্লাহকে আমরা সৃষ্টিকর্তা বলি, তাই না? ওনাকে আমরা অমনিপটেন্ট, সব কিছুর একদম সর্বশক্তিমান ধরে নেই। হ্যাঁ, তো ট্রান্সেন্ডেন্টালিজম শব্দটা একটু কঠিন। দেখো, এটার অর্থটা হচ্ছে কি, যে অনেক সময় গডকেও ছাড়িয়ে যায় একজন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, যেমন ধরো যে আয়নার সামনে দাঁড়িয়ে একজন ইন্ডিভিজুয়াল বলছে যে আমি যখন আয়নায় তাকাই তখন আমি আমার নিজেকেই এখানে গড, আমি আমার নিজের ইমেজের মধ্যে আমি গডকে দেখতে পাই। তার মানে কি, এখানে একটা সেলফ কনফিডেন্স, নিজেকে সব কিছু থেকে ছাড়িয়ে যাওয়ার একটা প্রবণতা এই যুগের কবিতাগুলোতে দেখা যায়। এবং এটা আমেরিকান মানে জনরাই এটা বলা যায়, অন্য কোনো তোমার লিটারেচারে এটা শুরু হয়নি। আমেরিকানরা রাইটাররা এটা শুরু করেছেন। এবং রিয়ালিজমটা কি, যে ধরো যে কবিতা, গল্প, উপন্যাসে আমরা যেমন দেখি যে নায়ক বা মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট কী হয়, একটু সুপার ন্যাচারাল পাওয়ার থাকে, অনেক বেশি হিরোইক ক্যারেক্টার থাকে। কিন্তু এই জায়গাগুলোতে মানে আমাদের এই কবিরা কী করেছেন, খুব রিয়েলিস্টিক যে সমস্যাগুলো, তারপর হচ্ছে ধরো যে খুব সামান্য একজন মানুষকেও তারা কী করেছেন, অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। সেও একটা গল্পের প্রধান ক্যারেক্টার চরিত্র হয়ে যেতে পারে। হ্যাঁ, একজন খুব সামান্য একজন, যেটা সোসাইটিতে আমরা যদি দেখি যে খুব মিডল ক্লাস, খুব তোমার প্রলেতারিয়াত বা একটা ব্যাকগ্রাউন্ড থেকে, তেমন একদম দারিদ্র, তার থেকে উঠে এসে একটা মানুষ কী হতে পারে, একটা গল্পের প্রোটাগনিস্ট হতে পারে, মেইন ক্যারেক্টার হতে পারে একটা কবিতার। হ্যাঁ, সেটাকে আমরা রিয়ালিজম হিসাবে তুলনা করছি। এখন আমরা একটু কবিতাটা পড়ি। দেখো, কবিতাটা শুরু হয়েছে কিভাবে, দেখো একটু নোট অফ এক্সক্লামেশন দিয়ে। তার মানে কি, একটু বিস্ময়, একটু অবাক হচ্ছে। সেই অবাক হওয়াটা কি খুব পজিটিভ না, খুবই পেসিমিস্টিকভাবে। ওহ মি ও লাইফ, তার মানে কি, উফ, মানে একটা উফ শব্দ দিয়ে। হ্যাঁ, যে
উম, আমি বা আমার জীবন দ্য কোশ্চেন্স অফ দিস রিকারিং, তার মানে কি কবির মনে প্রশ্ন আসছে যে আমি যে প্রতিদিন একই কাজ করছি, রিকারিং মানে হচ্ছে রিপিটেশন, তো এই যে প্রতিদিন যে আমি একই কাজ করছি এগুলোর মানে কি? অফ এন্ডলেস ট্রেন্স অফ ফেথলেস অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফলিশ অফ দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস। খেয়াল করো ট্রেন্স এখানে কোন অর্থে বোঝানো হয়েছে? তোমরা ট্রেন দেখেছো, ট্রেন যখন এক একটা কম্পার্টমেন্ট মানে বগি, একটা বগির সাথে আরেকটা বগি যখন আমরা কী করি লাগিয়ে দিই, দেখতে অনেকটা কী মনে হয় যে এই ট্রেন যখন যায় তুমি যখন দাঁড়িয়ে থাকবে তোমার কাছে মনে হবে যে অনন্তকাল ধরে ট্রেন চলছে, এটা মনে হয় কখনো শেষ হবে না। তো জীবনটাকেও তিনি সেই হতাশাজনক একটা টোন দিয়ে উনি শুরু করেছেন যে দ্য এন্ডলেস ট্রেন্স অফ দ্য ফেথলেস। ফেথলেস মানে কি বিশ্বাসহীনতা, হ্যাঁ আস্থাহীনতা। অফ সিটিজ ফিল্ড উইথ দ্য ফলিশ, এখানে সিটিজ ফিল্ড উইথ দ্য ফলিশ এখানে বোঝাচ্ছে যে মানে পুরো শহরটা জুড়ে সব বোকাদের বসবাস, বোকার স্বর্গ। অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, খেয়াল করো অফ মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, এখানে লেখক কী করেছেন, এখানে কবি তার নিজেকেই কী করছেন, ক্রিটিসিজম করছেন যে তিনি আমার চেয়ে বেশি, তিনি নিজেকেই ভর্ৎসনা দিচ্ছেন আমার চেয়ে বেশি কে, আমার চেয়ে বেশি বোকা বোকা কে আছে। দেখো ফর হু মোর ফলিশ দ্যান আই, আমার চেয়ে বোকা কে আছে, অ্যান্ড হু মোর ফেথলেস, আমার চেয়ে অবিশ্বাসী আত্মা কে আছে। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট অফ দ্য অবজেক্টস মিন অফ স্ট্রাগল এভার রিনিউড। খেয়াল করো এই দুইটা লাইনে কিন্তু চরম হতাশার কথা বলা হয়েছে। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, ক্রেভ মানে হচ্ছে কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা করা, হ্যাঁ ভেইনলি মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে। অফ আইস দ্যাট ভেইনলি ক্রেভ দ্য লাইট, লাইট বলতে এখানে হোপ বোঝানো হচ্ছে, তার মানে আকাঙ্ক্ষা করা, কোনো কিছু আশা করা, স্বপ্ন দেখা, ড্রিমস, এখানে দ্য লাইট দিয়ে কিন্তু আমাদের ড্রিমও বোঝাচ্ছে, সাকসেসও বোঝাচ্ছে। অফ দ্য অবজেক্টস মিন অফ দ্য স্ট্রাগল এভার রিনিউড, খেয়াল করো অফ দ্য অবজেক্টস তার মানে কি আমাদের চারপাশে এত মানে বোরিং জিনিস রয়েছে, এত স্ট্রাগল, এত সংগ্রাম রয়েছে, তার মধ্যেও আমরা কী করি, আমরা স্বপ্ন দেখি যে ইয়েস টুমোরো উইল বি বেটার দ্যান দিস ডে। এই যে এটাকে উনি খুব ভেইনলি বলছে, যে মানে খুব ক্রিটিসিজম করে বলছে যে এটা তো কোনো মানে নাই, মানে এটা শুধুই আমরা অপেক্ষা করি, স্বপ্ন দেখি, কিন্তু দিন শেষে কী হয়, সেম স্ট্রাগল আবার পুনরায় ফেরত আসে। রিনিউড মানে কি গাছের পাতা যখন পুরনো হয়ে যায় সেটা পড়ে গিয়ে আবার বর্ষাকালে কী হয়, নতুন নতুন পাতা গজায়, কিন্তু এখানে স্ট্রাগলটাকে রিনিউ বলা হচ্ছে। তার মানে কি তুমি আজকে হয়তো একটা সংগ্রাম করছো, আজকে হয়তো একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, ভাবছো যে আগামীকাল হয়তো আমার কষ্টটা শেষ হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে কি নতুন আরেকটা কষ্ট যোগ হচ্ছে, নতুন আরেকটা স্ট্রাগল যোগ হচ্ছে, তার মানে কি নতুন আরেকটা যুদ্ধ সংগ্রাম সামনে আসছে, আরেকটা সমস্যা প্রবলেমস আমাদের সামনে চলে আসছে। অফ দ্য পোর রেজাল্টস অফ অল অফ দ্য প্লডিং অ্যান্ড সর্টেড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি। দেখো এখানে কি বলেছে যে পোর রেজাল্টস অফ অল, তার মানে কি দ্য আনসাকসেসফুলনেস অফ দ্য এফোর্টস স্ট্রাগলস, তার মানে স্ট্রাগলটা কী হয়ে যাচ্ছে, তোমার সংগ্রামটা একদম পোর রেজাল্ট, মানে এটার কোনো ফল তুমি পাচ্ছ না, পজিটিভ কোনো রেজাল্ট আসছে না, কোনো লাক্সারিয়াস কোনো রেজাল্ট আসছে না, তার মানে কোনো পজিটিভ চেঞ্জ আসছে না। তাহলে কি বলছো, দ্য অফ দ্য প্লডিং অ্যান্ড সর্টেড ক্রাউডস আই সি অ্যারাউন্ড মি, তার কাছে সব কিছুই খুব হেভি, খুব ভারী এবং খুবই কুৎসিত আগলি লাগছে, তার চারপাশে সব কিছু, সব মানুষকে, সব বস্তুকে, এখানে ক্রাউডস মানে ভিড় বোঝাচ্ছে, ভিড় বলতে তোমার মানুষের ভিড়, জায়গার ভিড়, সব কিছু মানে একদম এখানে আসলে প্রবলেমসগুলোকে বোঝাচ্ছে যে দ্য প্রবলেমস অ্যারাউন্ড আস, হ্যাঁ সেটা কেমন কবির চোখে সেটা খুবই ভারী, খুবই হেভি প্লটিং এবং খুবই সর্টেড মানে ঘৃণিত, আর প্লটিং মানে হচ্ছে খুব হেভি, হেভি মানে খুব ভারী। তারপরে অফ এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট উইথ দ্য রেস্ট মি ইন্টারটুয়েন্ড, খেয়াল করো অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স অফ দ্য রেস্ট, তার মানে কি সামনের যে সময়টা আছে সেটাও কি হবে, সেটাও শূন্য শূন্য এবং ইউজলেস মানে কি এটার কোনো মানে মূল্য নেই, মূল্যহীন একটা সময়, তার মানে বছরের পর বছর ধরে এটাই চলতে থাকবে, এটাই চলতে থাকবে, এবং এগুলোর সাথে কি হয়েছে এই উইথ দ্য রেস্ট মি ইন্টারটুয়েন্ড, তার মানে এই সব কিছুর সাথে আমি ওতপ্রোত
ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছি। তার মানে আমি এই প্রবলেমগুলো থেকে, এই বোকা মানুষদের থেকে, এই বিশ্বাসহীন মানুষদের থেকে, এই যে যে পেসিমিস্টিক যে এনভায়রনমেন্ট, সারাউন্ডিংস এবং হোপলেসনেস, এগুলো থেকে আমি যেন আলাদা নই, আমি যেন এটার মধ্যেই মিশে গিয়েছি। ইন্টারটুয়েন্ট মানে কোনো কিছুতে সংযুক্ত হয়ে যাওয়া। দ্য কোয়েশ্চেন ও মি সো স্যাড রিকারিং হোয়াট গুড আই মেড দিস ও মি ও লাইফ। খেয়াল করো, এখানে কিন্তু আরেকটু স্যাড, খুবই স্যাডভাবে কথাগুলো তিনি কী করছেন, কল্পনা করছেন, চিন্তা করছেন। তার কাছে মনে হচ্ছে যে বারবার প্রশ্ন করছেন তিনি নিজেকে, ও মি, আমার 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 অস্তিত্ব কী? এই যে যে প্রতিদিন আমি একই কাজ করছি, এই যে এইগুলোর মধ্যে ভালো কী আছে? গুড অ্যামিড দিস, অ্যামিড মানে মধ্যে, হ্যাঁ, এগুলোর মধ্যে মানে কী ভালো আছে? সে বারবার নিজেকে প্রশ্ন করছে। প্রশ্ন করতে করতে আমরা যখন কোনো কিছু প্রশ্ন করি, নিজেকে প্রশ্ন করতে থাকি, তখন কি হয়, আমরা নিজেরা একটা উত্তর পাই। একটা উত্তর না পেলেও আমরা একটা কনক্লুশনে দাঁড়াই, মানে উপসংহারে পৌঁছে যাই। দেখো সেটাই বলছে, শেষে কবিতাটা খুব চমৎকারভাবে, দেখো এখানে টুইস্টটা যে এতটা মানে হতাশাজনকভাবে একটা কবিতা শুরু হয়ে জীবন নিয়ে এতটা পেসিমিস্টিক একটা মানে কি বলা যায়, মোড় দিয়ে কবিতা শুরু হয়েছে, আমাদের একটা চিন্তা শুরু হয়েছে। এখানে কবির কথা না ভেবে তুমি যদি তোমার কথা ভাবো, যে তুমি এইভাবে ভাবছো যে আমার চারপাশে কোনো কি নেই, হোপ নেই, কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, কোনো ভালো কিছু নেই, শুধু সংগ্রাম, শুধু সংগ্রাম, শুধু সংগ্রাম, জীবন মানেই একটা সংগ্রাম, প্রতিদিন পুনরাবৃত্তি, একই কাজ করছি, একই কাজ করছি। এটা করতে করতে হঠাৎ করে কি হচ্ছে, আমরা প্রশ্ন করি যখন নিজেদেরকে, তখন আমাদের ভিতর থেকে আমাদের কনসায়েন্স, যে আমাদের বিবেক, আমাদের আত্মা, আমাদের সোল যেটা, সেটা আনসার দিয়ে ওঠে। কী আনসার দেখো, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স। খেয়াল করো এখানে কি বলছে, যে আনসারটা কী, তার মানে দ্য এন্ডিংটা কী, দ্য রেজাল্টটা কী। তুমি যে এই যে চিন্তা করলে এতক্ষণ ধরে, তুমি যে এটার সাথে কন্টেমপ্লেট করলে, চিন্তা করলে, ধ্যান করলে, প্রশ্ন করলে নিজেকে, এবং এই ছোটো ছোটো জিনিসের জন্য, এই যে নোংরা জিনিসগুলোর জন্য, এই ট্রিভিয়াল জিনিসগুলোর জন্য, মিন জিনিসগুলোর জন্য তুমি যে এত প্রশ্ন করলে নিজেকে, এর মধ্যে কী ভালো আছে, কী ভালো আছে, কী ভালো আছে। তো শেষে উত্তরটা কবি কীভাবে দিচ্ছেন, দ্যাট ইউ আর হিয়ার, ইউ আর হেয়ার। খেয়াল করো, দ্য এক্সিস্টেন্স অফ ইয়োর কি লাইফ, এখানে বোঝাচ্ছে যে তোমার জীবনের অস্তিত্ব, দ্যাট লাইফ এক্সিস্ট, তুমি যে এখানে আছো, অ্যান্ড আইডেন্টিটি, এবং তোমার যে পরিচয় আছে, তোমার যে একটা সত্তা আছে, দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন। এই কারণেই কি হচ্ছে, পৃথিবীটা এগিয়ে যাচ্ছে, অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এবং তুমি এখানে একটা পঙ্ক্তি অ্যাড করবে। যেমন ধরো একটা কবিতা যখন আমরা পড়ি, সবগুলো কবিতার লাইনগুলো কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট থাকে না। কিছু লাইন থাকে যে একটু কম গুরুত্বপূর্ণ, কিছু লাইন থাকে খুবই ভাবগাম্ভীর্যপূর্ণ, খুবই অর্থপূর্ণ। কিন্তু আমাদের কি এই যে কম গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে, সেগুলো ছাড়া কি কবিতাটা কমপ্লিট হবে না। ঠিক একইভাবে যে মানুষটা সমাজে অনেক কিছু অবদান রাখছে না, তাকে ছাড়াও কিন্তু আমাদের পৃথিবীটা চলবে না। তার মানে কি, তুমি যে এক্সিস্ট করছো, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। এখানে কি বলা হয়েছে, যে তোমার অস্তিত্বটাই আসলে কি অ্যাপ্রিসিয়েবল, তোমার অস্তিত্বটাকেই, তোমার যে সত্তাটা, তোমার লাইফ, তোমার এক্সিস্টেন্স, এটাকে এখানে গ্লোরিফাই করা হয়েছে। এখানে কি করা হয়েছে, গ্লোরিফাই করা হয়েছে, যে তুমি আছো, তোমার তোমার ইম্পর্টেন্সটা এখানে কী করা হয়েছে, এমফাসাইজ করা হয়েছে। তার মানে কি, আমরা অনেক ইম্পর্ট্যান্ট। তার মানে হিউম্যান লাইফ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু রান দ্য ওয়ার্ল্ড। আমাদের পৃথিবীটা চলার জন্য মূল চালিকা শক্তিকে মানুষ, এবং প্রত্যেকটা মানুষ এখানে কি গুরুত্বপূর্ণ। তাহলে কবিতাটা শেষ হয়েছে কিভাবে দেখো, খুবই অপটিমিস্টিকভাবে, আশাব্যঞ্জকভাবে। তার মানে কি, আমাদের মনে অনেক সময় আমরা হতাশ হয়ে যাই অনেক কিছু দেখে, প্রতিদিনের সংগ্রাম দেখে, কিন্তু আসলে কী হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। আমাদের জীবনটা কেমন, আমাদের জীবনটাই গুরুত্বপূর্ণ। আমরা যখন আমাদের জীবনের কী বলা যায়, আমাদের জীবনে যখন আমরা কি অর্থ খুঁজে না পাবো, তখন কিন্তু আমাদের কি হবে, আমরা অস্তিত্ব সংকটে ভুগবো। তখন কিন্তু আমাদের আর এই পৃথিবীতে বেঁচে থাকতে ইচ্ছে করবে না। কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে, আমি যে আজকে বেঁচে আছি, এটাই পৃথিবীর সৌন্দর্য, এটাই পৃথিবীর কি একমাত্র চালিকা শক্তি, আমার অস্তিত্ব, আমার লাইফ। হ্যাঁ, সো
ইউ আর ইম্পর্ট্যান্ট। দেখবে অনেক সময় আমাদের অনেকের বাবা মায়ের প্রতিবন্ধী বাচ্চা থাকে, হ্যাঁ, তো বাবা মা কি কখনো ভাবে যে ও তো আমার কোনো কাজ করছে না, তাহলে ওকে আমি মেরে ফেলি, এরকম কি ভাবে? ভাবে না। কিন্তু বাবা মা কী করে, ওই বাচ্চাটার চোখে মুখে তাকিয়ে আনন্দ খুঁজে পায়, ওই বাচ্চাটাকে সে আরও বেশি ভালোবাসে, ইমোশনাল বন্ডিংটা কিন্তু ওই বাচ্চাটার সাথেই বেশি হয়। তাহলে চিন্তা করো, ওই বাচ্চাটার জীবন যদি প্যারেন্টসের কাছে এতটা মূল্যবান হয়, তাহলে তুমি একজন সুস্থ মানুষ, তোমার পৃথিবীতে তুমি বেঁচে আছো, এটাই ইম্পর্ট্যান্ট। ইটস মানে ইভেন্ট অফ সেলিব্রেশন। আমাদের জন্মটাই একটা ইভেন্ট অফ সেলিব্রেশন, এটা একটা উদযাপনের ঘটনা। তার মানে কি, আমরা যে বেঁচে আছি এটাই অ্যাপ্রিসিয়েবল, এটাকেই আমাদের কী করতে হবে, সেলিব্রেট করতে হবে। তার মানে এখানে দেখো ট্রান্সেন্ডেন্টালিজমের যে থিওরিটা, এখানে কিন্তু সেই থিওরিটাকেও অনেকটা কী করে, গ্লোরিফাই করে। সেটা হচ্ছে যে আমরা ইন্ডিভিজুয়াল পারসনস আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর দিস ডাইনামিক ওয়ার্ল্ড টু মেক দ্য ওয়ার্ল্ড বিউটিফুল, আওয়ার এক্সিস্টেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমি সবগুলো শব্দের অর্থ যেগুলো কঠিন মনে হয় তোমাদের কাছে হতে পারে, সেগুলো আমি লিখে দিয়েছি। একটু যদি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও ভিডিও থেকে, তাহলে কিন্তু তোমরা শব্দগুলো আর নতুন করে ডিকশনারি ঘাঁটতে হবে না। রিকারিং, পুনরাবৃত্তি, এন্ডলেস, অবিরাম, অসীম, ফেথলেস, অবিশ্বাসী, তারপরে কি বলেছে, রিপ্রোচ, নিন্দা করা, ভর্ৎসনা করা। তারপরে হচ্ছে দেখো ভেইন, মানে এখানে মিস হয়ে গিয়েছে, ভেইন মানে হচ্ছে খালি বা অযৌক্তিক। হ্যাঁ, ক্রেভ মানে আকাঙ্ক্ষা করা, অনুনয় করা, প্রার্থনা করা। তারপরে কি বলেছে, মিন মানে খুব নিচু, জঘন্য। তারপরে আমরা মিনের অনেকগুলো শব্দ অর্থ আছে, সেগুলো সবই আমি এখানে দিয়ে দিয়েছি, তোমাদের যার যেটুকু লাগে সেটুকু বুঝে নিও, দেখে নিও। প্লডিং মানে হচ্ছে হেভিনেস। হ্যাঁ, আমরা যখন ধরো কাদার মধ্যে, তোমার জুতায় যদি একটু কাদা লাগে, তাহলে কি হবে, তুমি কিন্তু হাঁটতে পাটা একটু, পদক্ষেপটা একটু ভারী হয়ে যায়, স্টেপ ফেলতে একটু কষ্ট হবে, তাই না? সর্ডিড মানে হচ্ছে জঘন্য, এই তো নোংরা, ইন্টারটুইন, পরস্পর সংযুক্ত, ভার্স কবিতার পঙ্ক্তি, স্তবক। তাহলে দেখলা কবিতা। তোমরা সবাই ভালো থাকবে, আশা করি ভালোভাবে পড়াশোনা করবে। আর তোমরা ছোট মানুষ, তোমাদের জন্য আমার একটা উপদেশ থাকবে, সেটা হচ্ছে যে আমাদের জীবনটা কিন্তু অনেক সুন্দর, এবং আমরা মানুষ, আমরা এক একজনকে, এক একটা সত্তা, আমাদের মানসিক এবং শারীরিক সুস্থতার জন্য চেষ্টা করতে হবে। আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমাদের খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা কখনোই টাকা দিয়েও ভালো খাবার পাই না। সব খাবারই কি ভেজাল। তোমরা দেখেছো যে আমাদের একজন, মানে রিসেন্ট একজন সেলিব্রিটি, কারিনা কাইসার, সে লিভার ফেলিওরে, 31 এজ ছিল মেয়েটার, সে খুব হাসি খুশি একটা মেয়ে ছিল, সে মারা গিয়েছে। তো আমরা কি করব না, আমরা একটু বাইরের খাবার কম খাবো, আমরা একটু ঘরের তৈরি খাবার খাবো। ছাত্রছাত্রীদেরকে আমি বলি যে এখন গ্রীষ্মকাল চলছে, তোমরা সবাই মানে গ্রীষ্মকাল বলো, যা এখন তো আসলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত সব সময়ই তো দেখবা বাংলাদেশে ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে, একটু গরম পড়ে। তোমরা বাসা থেকে খাবার খেয়ে আসবা, বাসার খাবার নিয়ে আসবা টিফিনে, এবং ওয়াটার পট ক্যারি করবে সবাই, ঠিক আছে? বেশি বেশি করে পানি খাবে, আর নিজের যত্ন নিবে, ঘুমাবে ঠিক মতো। রাত 11টার পরে পড়াশোনা করার দরকার নেই, ভোরবেলা উঠে যাবে, ভোরবেলা উঠে পড়ালেখা করবে। সবার জন্য ভালোবাসা রইল, দোয়া রইল, শুভকামনা রইল, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।